আচ্ছা, আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, বা বলতে পারি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এটা বলতেও পারি, অসুবিধা নেই। তার বাংলা নাম হচ্ছে ফৌজদারি কার্যবিধান। কত সালের আইন? 1897 সালের আইন। আচ্ছা, আপনাদের ধারণা কি এই আইন সম্পর্কে বলেন তো একটু? এই আইন কোন ধরনের আইন? এখানে এই যে এখানে বলে দেওয়া আছে, এটা কি ধরনের আইন? এটা প্রতিগত বা সিভিল আইন। ঠিক আছে, মানে সিভিল ল, মানে রেভিনিউ ল। আচ্ছা, আইন পাস হয় 1898 সালে। কত তারিখে? কত তারিখে আইন পাস হয়? 22শে মার্চ। এটা কি পাস বা প্রণয়ন? পাস বা প্রণয়ন। আচ্ছা, কার্যকর হয় কবে থেকে? কার্যকর 1 জুলাই। 1 জুলাই। কত সাল? 1898 সালে 1 জুলাই। কোন টাইপের ইফেক্ট? প্রসপেক্টিভ ইফেক্ট। কারণ যেই তারিখে পাস হয়েছে তার পরবর্তী কোনো তারিখে কার্যকর হয়েছে, প্রসপেক্টিভ ইফেক্ট। তারপর আমরা জেনে পেলাম এটা হচ্ছে পদ্ধতিগত আইন। আচ্ছা, এটার ইতিহাস সম্পর্কে আমরা জানি। সর্বপ্রথম এই উপমহাদেশে 1861 সালে সর্বপ্রথম কি হয়? এই সিআরপিসি কি হয়? সিআর কোড অফ ক্রিমিনাল প্রসিজার প্রণয়ন করা হয়। ঠিক আছে, কত সালে? পাস হয় না, যে পাস সেই প্রণয়ন, সেই জিনিস কত সালে? 61 সালে সর্বপ্রথম। পরবর্তীতে 1872 এবং 82 সালে কিছু সংশোধন নিয়ে আসা হয় এই, এবং আলটিমেটলি যেটা হয় একদম নতুন করে আবার সংস্কার করা হয় কত সালে? 1898 সালে। একদম নতুন ফর্মুলায় বিভিন্ন সংস্কার নিয়ে আসা হয় 1898 সালে 22শে মার্চ। সেটা পাস কার্যকর হয় হচ্ছে 1 জুলাই 1898 থেকে, এবং বর্তমান সময় পর্যন্ত এই জিনিসটা চলে আসছে। ঠিক আছে, কোন সময় থেকে? এই 1898 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই আইনটা চলে আসছে। আচ্ছা, এই আইনের বিষয়বস্তু কি? এই আইনের বিষয়বস্তু হচ্ছে কোনো ফৌজদারি মামলা দায়ের, ফৌজদারি মামলা আমলে গ্রহণ, ফৌজদারি মামলা তদন্ত, ফৌজদারি মামলা কার্যক্রম, বিচারিক কার্যক্রম বিভিন্ন যেগুলো আছে, যে সমন দেওয়া হতে পারে, চার্জশিট দেওয়া, চার্জশিট জমা দেওয়া, তারপরে আপনার হচ্ছে যে ওয়ারেন্ট ইস্যু করা, ওয়ারেন্টের আবার প্রকারভেদ আছে, সার্চ ওয়ারেন্ট ইস্যু করা বা গ্রেপ্তারি ওয়ারেন্ট ইস্যু করা, প্রত্যেকটা বিষয় কিসের আন্ডারে? এই সিআরপিসির আন্ডারে। ঠিক আছে, সিআরপিসির আন্ডারে এই সমস্ত প্রসিডিউরাল ব্যাপারগুলো আলোচনা করা আছে। ঠিক আছে, তারপরে কোনো ব্যক্তির কিভাবে জবানবন্দি নেওয়া হবে। ঠিক আছে, জবানবন্দি যেমন আমরা জানি 161, 164 এগুলো কীভাবে নেওয়া হবে। 161, 164 বলি, এটা কোন আইনের 164, কোন আইনের 161? এই সিআরপিসির 161, 164, 364 ইত্যাদি। ঠিক আছে, আমরা অনেক কিছু জানি এই আইন সম্পর্কে, হয়তো আমরা মিলাইতে পারি না, কাজ করতে পারি না। এই অনেক বিষয় সম্পর্কে আমাদের জানা আছে। এখন আমরা ধারার আলোকে আইনের মধ্যে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোর আলোকে পড়বো এবং আমাদের বাস্তবতার সাথে মিলাবো। আমরা যেগুলো জানি আমাদের বাস্তবতার সাথে মিলাবো। ঠিক আছে, আচ্ছা, সিপিসির মতো এই আইনেরও দুইটা অংশ আছে। কয়টা অংশ? দুইটা। একটা কি? একটা হচ্ছে ধারা, আর একটা হচ্ছে তফসিল। সব থেকে বেশি ধারা হচ্ছে এই আইনে।
সর্বমোট ধারা কয়টি? 565টি। ঠিক আছে, আচ্ছা, এটা সর্বমোট ধারার সংখ্যা। টোটাল তফসিল কয়টি? মোট তফসিল হচ্ছে 5টি। 5টি। কার্যকর আছে কয়টি? 4টি, একটা বাতিল। কোনটি বাতিল? কতগুলো? 1 নং তফসিল কি বাতিল। ঠিক আছে, 1 নং তফসিল বাতিল। এখন আমরা দেখব তফসিলগুলো সংক্ষেপে একটু আলোচনা করে নিব যে কোন তফসিলে কি আছে। আমরা ধারাতে ঢোকার আগে তফসিলটা একটু দেখে নিব, সামারি করে নিব। তো টোটাল তফসিল কয়টা বললাম? টোটাল তফসিল হচ্ছে 5টা। 5টার মধ্যে 4টা কার্যকর আছে। 1 নম্বর তফসিলটা বাতিল। 2 নম্বর তফসিলে কি আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 এর পরে আসতেছি বাকিগুলোতে কি আছে জেনে নিই। আচ্ছা, 3 নম্বর তফসিল। 2 নম্বরটা আমরা একটু ডিটেইলস করবো, এই জন্য 3, 4, 5 আগে শেষ করে আসি। 3 নম্বর তফসিলে কি আছে? 3 নম্বর তফসিলে আছে ম্যাজিস্ট্রেট দলের সাধারণ ক্ষমতা। সাধারণ ক্ষমতা, এটা তফসিল 3। 4 নম্বর তফসিলে কি আছে? ম্যাজিস্ট্রেট করেন অতিরিক্ত ক্ষমতা। তাদের কোনো বিশেষ ক্ষমতা দেওয়া থাকলে সেই ক্ষমতাগুলোর কথা বলা হয়েছে কোথায়? 4 তফসিল। তফসিল 4-এ। 5 নম্বর তফসিলে আছে কি? বিভিন্ন ফরম সমূহ। ফরম মানে কি? ফরম মানে ফরম, বিভিন্ন ধরনের ফর্ম। ফৌজদারি মামলায় বা ফৌজদারি কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন ধরনের ফর্ম। এই ফর্মগুলো কোথায় আছে? এগুলো আছে 5 নম্বর তফসিলে। আচ্ছা, এই 3টা ক্লিয়ার? তাহলে মনে রাখার সহজ উপায় হচ্ছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাগুলো এখানে দেওয়া আছে। 3-এ আছে সাধারণ ক্ষমতা, 4-এ আছে অতিরিক্ত ক্ষমতা, আর 5টি ফর্ম। মনে থাকার কথা, প্রবলেম হওয়ার কথা নয়। মুছে দিব। এটা আমাদের 2 নম্বর তফসিল। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর তফসিল। 2 নম্বর তফসিলে কি কি বিষয়বস্তু আছে আমরা দেখব। 1 নম্বর, এগুলো কি কলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটাও প্রশ্নে আসতে পারে 2 নম্বর তফসিলের কতটি কলাম রয়েছে? কয়টি কলাম রয়েছে? 8টি কলাম রয়েছে। কি কি? 1 নম্বর কলামের বিষয়বস্তু হচ্ছে পেনাল কোডের ধারা। পেনাল কোডের যে ধারা, সংক্ষেপে লিখলাম পেনাল কোডের ধারা। 2 নম্বর কলামে আছে অপরাধের নাম। ঠিক আছে, মানে এই যে ধারা, এই ধারারই অপরাধ, যে ধারার নাম, যে ধারা এখানে লিখবো সেই ধারার অপরাধ 2 নম্বর কলামে থাকবে। অপরাধের নাম আর কি
যেমন আমি যদি এখানে লিখি, এখানে যদি আমি লিখি 302, এখানে লিখব কি মার্ডার বা খুন, ঠিক আছে। 302 হলো এটা মার্ডার বা খুন। তারপরে যদি 396 লিখি, এখানে লিখব ডাকাতি, এভাবে লিখব, ঠিক আছে। আচ্ছা, একটা হবে থাকে পেনাল কোডের ধারাই, পেনাল কোডেরই যে অপরাধ সেগুলাই এখানে পেনাল কোড সম্পর্কে আমাদের এই 2 নম্বর তফসিলে আলোচনা করছে। টোটাল আমরা লিখে দিই, তাহলে বোঝা যাবে কি বিষয়ে আলোচনা নিয়ে আসছে আর কি। 2 নম্বরে বলছি অপরাধ। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে হচ্ছে ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারবে কিনা। ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারবে কিনা, এই জিনিসের আরেকটা নাম আছে। এর আরেকটা নাম হচ্ছে আমলযোগ্য বা আমল অযোগ্য। আমলযোগ্য বা অযোগ্য কোনটা? এই যে ধারার আন্ডারে যে অপরাধটা বলা হচ্ছে সেই অপরাধটা আমলযোগ্য কিনা, এটা কি আমলযোগ্য নাকি আমল অযোগ্য। আবার এটাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে কিনা বাকি অথবা যাবে, এরকম। তার মানে এখানে আমরা একটু বুঝবো, সেটা হচ্ছে যে অপরাধে দোষী কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যায় সেটাই হচ্ছে আমলযোগ্য অপরাধ, ঠিক আছে। তাহলে আমলযোগ্য অপরাধের সঙ্গে আমরা এখানে বুঝে নিব যে অপরাধ করলে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা যায় সেটা হচ্ছে কি আমলযোগ্য অপরাধ, আর যেটার জন্য ওয়ারেন্ট লাগে সেটা হচ্ছে আমল অযোগ্য, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরে আছে যে প্রথমে সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে। 4 নম্বর কলামে আছে প্রথমে সমন অথবা ওয়ারেন্ট, ডাব্লিউ লিখে সংক্ষেপে না, ওয়ারেন্ট প্রথমে সমন অথবা ওয়ারেন্ট দিবে। সেই পেপারে লেখা থাকে কি কোথায়? 4 নম্বর কলামে। 5 নম্বর কলামে লেখা থাকে জামিনযোগ্য কি না, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, ঠিক আছে। জামিনযোগ্য অথবা জামিন অযোগ্য, ঠিক আছে। 6 নম্বর কলামে লেখা থাকে এটা কম্পাউন্ডেবল কিনা, তাই না, মীমাংসাযোগ্য কিনা। মীমাংসার ইংরেজি হচ্ছে কম্পাউন্ডেবল। মীমাংসাযোগ্য কিনা এভাবে লিখে থাকবে, যেটা মীমাংসাযোগ্য অথবা মীমাংসাযোগ্য নয় এভাবে লিখে থাকবে। সাথে হচ্ছে দণ্ডবিধিতে শাস্তি, শাস্তি। আর 8 নম্বর কলামে থাকবে কোন আদালত বিচার করবে। ঠিক আছে, কোন আদালতে বিচার করবে বা কোন আদালত বিচার করবে, অথবা কোন আদালত কর্তৃক এই অপরাধটি বিচারযোগ্য, ঠিক আছে। এইটা থাকবে। এই হলো আমাদের 2 নম্বর তফসিলের বিস্তারিত বিষয়। এটা হচ্ছে হেডিং। আপনারা আপনাদের কাছে যে বেয়ার অ্যাক্ট আছে, বেয়ার অ্যাক্টের লাস্টের দিকে দেখবেন এরকম সুন্দর করে কি দেওয়া আছে, কলাম করে দেওয়া আছে। 2 নম্বর তফসিলে এরকম সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে, ঠিক আছে। এরকম সাধারণত এই যে ছবি পাবলিকেশনসের বইয়ে এরকম করে দেওয়া আছে, এই যে যেভাবে করে দেওয়া আছে। অপরাধ পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে কিনা, তারপর প্রথম পর্যায়ে কি দিবে, সমন দিবে না ওয়ারেন্ট দিবে, তারপর বলছে জামিনযোগ্য কিনা, মীমাংসাযোগ্য কিনা, দণ্ডবিধি মোতাবেক শাস্তি, কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, এগুলো একদম কলাম আকারে আছে। কোনো ব্যক্তি, কোনো একজন অ্যাডভোকেটের জন্য এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাকে যে কোনো মামলা করার শুরুতে তাকে এই চার্টটা ফলো করতে হয়, এই চার্টটা তাকে জানতে হবে
যে আমি যে মামলাটা করব সেই ক্ষেত্রে আমাকে কোন পদ্ধতিতে আগাতে হবে, এটার একটা ধারণা দেয় কি এই 4টা ধারণা দিবে, যেটা কোন কোডের পেনাল কোডের কত ধারা আমি মামলা করব, এই অপরাধটার নাম কি, ওয়ারেন্ট ছাড়া এখানে গ্রেফতার করতে পারবে কিনা, সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে, এটা একইভাবে অ্যাডভোকেটের জন্য গুরুত্বপূর্ণ, পার্টির জন্য গুরুত্বপূর্ণ, আবার একই সাথে কোর্টের জন্য গুরুত্বপূর্ণ। কোর্টের যে সমস্ত বিষয়গুলো আছে দেখেন, কোর্টে এই যে এই চিন্তাটা কিসের, কোর্টের প্রথমে সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে, এটা কোর্টের চিন্তা। এটা জামিনযোগ্য কি জামিনযোগ্য না, এটা অ্যাডভোকেটের এবং কোর্টের উভয়ের চিন্তা। মীমাংসাযোগ্য কিনা, এটা কোর্ট বলতে পারে অথবা অ্যাডভোকেটও বলতে পারে। মানে আমরা জানি ক্রিমিনাল ম্যাটারগুলো সহজে মীমাংসাযোগ্য নয়, তারপরেও কিছু ধারাকে মীমাংসাযোগ্য নিয়ে আসা হয়েছে। সিআরপিসি 345 ধারায় বলা হয়েছে কিছু মামলার কথা, সেই মামলাগুলো সেই অপরাধগুলো মীমাংসাযোগ্য। তো সেই মীমাংসাযোগ্য যদি হয়ে থাকে তাহলে আদালত তাদেরকে মীমাংসা করে নিতে কোনো বাধা দিবে না। তারপরে দণ্ডবিধি অনুযায়ী শাস্তি, এটা পেনাল কোডের জিনিস, পেনাল কোডের থেকে নিয়ে এসে লেখা থাকবে যে এই শাস্তি পাওয়া যাবে। এখানে কোন আদালতে বিচার পাবে ওখানে লেখা থাকবে যে এই অপরাধের জন্য এই আদালতে বিচার করতে হবে, ঠিক আছে। এটা টানা মুখস্থ থাকতে হবে, এটার থেকে পরীক্ষার প্রশ্ন আসেই, প্রায় সবসময় এখান থেকে পরীক্ষা আসে, একটা প্রশ্ন আসেই পরীক্ষাতে, অ্যাটলিস্ট একটা আসবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কলাম ধারা, 2 নম্বর হচ্ছে অপরাধ, 3 নম্বর বিনা ওয়ারেন্টে বা ওয়ারেন্ট সহ, তারপরে 4 নম্বর হচ্ছে সমন বা ওয়ারেন্ট কোনটা দিবে, তার এটা 5 নম্বর হচ্ছে জামিনযোগ্য, 6 নম্বর মীমাংসাযোগ্য, 7 নম্বর হচ্ছে শাস্তি বা দণ্ড, আর 8 নম্বর হচ্ছে কোন আদালতে বিচার হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3, 5 আর 6, এখান থেকে বেশি কোশ্চেন আসে, 3, 5 আর 6, ঠিক আছে। তো আপনারা এটা মুখস্থ করবেন, এটা থেকে আমি একাধিক কোশ্চেন দিব ইনশাআল্লাহ। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এবার আমরা আইনের ভেতরে চলে যাব, ঠিক আছে, সেকশনের মধ্যে চলে যাব। সেকশনের মধ্যে যাওয়ার আগে আমাদের যে প্রিঅ্যাম্বলটা আছে আমরা একবার সংক্ষেপে একটু পড়ে নিই। প্রিঅ্যাম্বলে আছে অ্যান অ্যাক্ট, আচ্ছা তার আগে যে একটা কথা বলার ছিল সেটা কথা বলে নেই, ভুলে গেছি মাঝখানে। এই আইনটা আমরা দেখছিলাম সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে 1897 সালের কত নম্বর আইন, 1 নম্বর আইন, আর এই আইনটা হচ্ছে 1898 সালের 5 নম্বর আইন, এটাও ইম্পর্টেন্ট। 1898 সালের 5 নং আইন। আচ্ছা, পরের কথা হচ্ছে প্রিঅ্যাম্বলে কি আছে, কেন প্রিঅ্যাম্বলে লেখা থাকে সাধারণত উদ্দেশ্য, এই আইনটা কেন পাস করা হলো, এই আইনটা প্রণয়ন করার উদ্দেশ্য কি। An act to consolidate and amend the law relating to the criminal procedure, এর অর্থ হচ্ছে ফৌজদারি কার্যবিধি সম্পর্কিত আইন কি করা দরকার, কনসলিডেট করা দরকার, একত্রিত করা দরকার, অ্যান্ড অ্যামেন্ড এবং সংশোধন করা দরকার। তার জন্য রিলেটিং টু দ্য ক্রিমিনাল প্রসিজার, কিসের কোন ধরনের আইন, ক্রিমিনাল প্রসিজার সম্পর্কিত, ফৌজদারি কার্যবিধি সম্পর্কিত আইন কি করা দরকার, একত্রিত ও সংশোধন করা দরকার। তাই নিম্নোক্ত আইন প্রণয়ন হলো। তারপর আবার বলছে whereas it is expedient, বলছে যেহেতু এটা প্রয়োজনীয়, টু কনসলিডেট একত্রিত করা, অ্যান্ড অ্যামেন্ড সংশোধন করা, সেহেতু ইট hereby enacted as follows, এই আইনটা নিম্নোক্তভাবে প্রণয়ন করা গেল। তার মানে এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য হচ্ছে ফৌজদারি কার্যবিধি রিলেটেড আইনকে কনসলিডেট করা, একত্রিত করা এবং অ্যামেন্ড করা, সংশোধন করা, আগে যে আইনগুলো ছিল সেগুলো সংশোধন করা এবং একত্রিতকরণ করা, ঠিক আছে। এই একত্রিতকরণ করা হয়েছে দেখে এটার নাম হয়েছে কোড, ঠিক আছে। আচ্ছা, এবার আসি সেকশন 1 এ। অন্যান্য আইনের মতো এখানেও সেম শর্ট টাইটেল আর কমেন্সমেন্ট আছে। এখানে শর্ট টাইটেল, স্টেটমেন্ট এন্ড কমেন্সমেন্ট, প্রথম যে ক্লজ 1 নম্বর ক্লজে শর্ট টাইটেল এবং কমেন্সমেন্টের কথা বলা আছে। শর্ট টাইটেল মানে কি, শর্ট টাইটেল মানে শিরোনাম বা নাম। এই আইনের নাম কি হবে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898। কমেন্সমেন্ট
কমেন্সমেন্ট মানে কি? কমেন্সমেন্ট মানে কবে থেকে কার্যকর, ঠিক আছে? কবে থেকে কার্যকর এখানে বলে দেওয়া আছে, পহেলা জুলাই 1898, 1898 সালের পহেলা জুলাই থেকে বা জুলাইয়ের 1 তারিখ থেকে এই আইনটা কার্যকর হবে। ওকে, তারপরে ক্লজ 2 এ দেওয়া আছে এক্সটেনশন। এটা কোথায় কোথায় কার্যকর হবে, কোন এলাকায় কার্যকর হবে। এখানে বলা আছে সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। তবে দিয়ে বলছে বিপরীত কোনো সুস্পষ্ট বিধান না থাকলে এটি বর্তমান কার্যকর কোনো বিশেষ আইন, কোনো বিশেষ এখতিয়ার বা ক্ষমতা এগুলাকে কি করবে না, প্রভাবিত করবে না। তার মানে স্পেশাল ল এটার উপরে প্রিভেন্ট করবে। যদি স্পেশাল ল এবং ফৌজদারি কার্যবিধি নিয়ে কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে, কোনটা জিতবে? স্পেশাল ল জিতবে। ফৌজদারি লটা এখানে জিতবে না, মানে আসবে না। বলা আছে ফৌজদারি লটা একটা মাদার ল, স্পেশাল ল যদি কোনো ম্যাটারে হয়ে থাকে সেই ক্ষেত্রে স্পেশাল লটাই প্রিভেন্ট করবে। ওকে, আচ্ছা, এক ধারা গেল। 2 ধারা আমাদের খুবই সহজ, এটা রিপিল, কমিটেড, তাই না? কমিটেড বাতিল হয়ে গেছে। 3 ধারাতে আছে 3 ধারা বাতিল হয়ে গেছে। 3 এর 2 আছে, জীবিত আছে। 3 এর 6 বা 1 বাতিল হয়েছে, 3 এর 2 জীবিত আছে। বলছে পূর্বেকার আইনের অভিব্যক্তি। এখানে আগের বিভিন্ন আইনে প্রেসিডেন্সি, ম্যাজিস্ট্রেট ইত্যাদি এরকম কিছু কথাবার্তা ছিল, সেই কথাবার্তাগুলোর পরিবর্তে কি কি আসবে, সেই ম্যাজিস্ট্রেটগুলা কি নামে ডাকা হবে সেই জিনিসগুলো বলছে, ঠিক আছে? এখানে বলছে ম্যাজিস্ট্রেট পূর্ণ ক্ষমতা সম্পন্ন অফিসার হলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর অধস্তন ম্যাজিস্ট্রেট হলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর অধস্তন ম্যাজিস্ট্রেটকে বলা হবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এইটুকু কথা বলা আছে, ঠিক আছে? এবং জেলার ম্যাজিস্ট্রেট স্থলে জেলা ম্যাজিস্ট্রেট করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট এটা আবার জুডিশিয়ারি না, কিন্তু এটা অন্য, আমরা আরো পরবর্তী সেকশনগুলোতে দেখবো। এটা এই হচ্ছে 3 এর 2 ধারা বেঁচে আছে। 3 এর 1 মারা গেল, 3 এর 2 বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে বলছে, আগের আইনগুলোতে ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝাতো, সেইখানে বর্তমান ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝাতো এরকম। তার মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতে পূর্ণ ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধস্তন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধস্তন হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয় শ্রেণীর অধস্তন হচ্ছে তৃতীয়। আর জেলার ম্যাজিস্ট্রেটকে বলা হবে জেলা ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? এটা হচ্ছে ডিসি। আচ্ছা, এবার 4 ধারার কাজ হচ্ছে এখানে ডেফিনেশন বা এক্সপ্লেনেশন নিয়ে এসেছে, বিভিন্ন জিনিসের এক্সপ্লেনেশন দিয়েছে 4 ধারায়। তার মধ্যে ইম্পর্টেন্ট কতগুলো, প্রথম আছে অ্যাডভোকেট, 4 এর এ অ্যাডভোকেট। অ্যাডভোকেট বলতে কি বুঝিয়েছে? অ্যাডভোকেট বলতে আগের কোনো আইনে অ্যাডভোকেট হিসাবে স্বীকৃত কোনো ব্যক্তি অথবা আইন ব্যবসা করতে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, মানে অ্যাডভোকেট অথবা মোক্তারকে বোঝাবে, ঠিক আছে? এবং আইনে যদি সাপোর্ট করে তাহলে অন্য ব্যক্তি যিনি অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করতে পারেন তাদেরকেও ইনক্লুড করবে। মোক্তার এক সময় ছিল একটা পদবি, যারা অনেকদিন ধরে আইন পেশার সাথে নিয়োজিত থাকতেন তাদেরকে বলা হতো মোক্তার। ধরেন বর্তমান সময়ে ক্লার্ক যারা আছেন তারা যে কাজগুলো করেন, তো মোক্তাররা সেই কাজগুলাই করতেন এবং ওনারা অনেক সিনিয়র হওয়ার পরে ওনারা একটা সময় কিছু কিছু মামলা পরিচালনাও করতে পারতেন। এবং আপনাদের বার কাউন্সিল অর্ডারে যে ব্যাপারটা বলা আছে, মোক্তারের জন্য ছাড় আছে। আপনারা যেমন এলএলবি পাস করতেছেন, এলএলবি পাস করার তাদের দরকার নাই। মোক্তার যদি 7 বছর, সম্ভবত এরকমই 7 বছরের অভিজ্ঞতা আছে বা 7 বছর ধরে কোর্টে কাজ করছেন কোনো মোক্তার হিসাবে, সেই ব্যক্তি কোনো ধরনের এই এলএলবি পাস করা ছাড়াই অ্যাডভোকেসির পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? সেই পরীক্ষাতে যদি উনি পাস করেন তাহলে উনি অ্যাডভোকেট হিসেবে গণ্য হবেন। মানে যে আমরা তো 4 বছর এলএলবি কোর্স করেছি, জি জি, এটা ছাড়াই কোর্সের জন্য ডাক্তার পড়ানো দলে দিতে হবে না, তাদের অভিজ্ঞতাটাই ওদের 7 বছর। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখন এটা নাই। এখন মোক্তার যে মোক্তার যে পদটা, এখন মোক্তার পদ নাই। অ্যাজ এ রেজাল্ট এই যে যারা অ্যাডভোকেট, যারা ক্লার্ক হিসাবে প্র্যাকটিস করছে তারা এখন এই সুযোগটা নিতে পারবে না। এই জন্যই ক্লার্করা কি করে, আর অনেক সিনিয়ররা আছে,
শুধুমাত্র এলএলবি সার্টিফিকেট প্রয়োজন, সেই ক্ষেত্রে এটা প্রয়োজন। আচ্ছা, তাহলে অ্যাডভোকেট গেল। আপনি মুখটা ক্লিয়ার হলেন? জি স্যার। আচ্ছা, আর ক্লিয়ার নাই তো ক্লিয়ার দেন। জেনে রাখা। গান শুনছেন না আপনারা? গান শুনেন না? আসসালামু মুক্তার, আসসালামু ব্যারিস্টার। তাহলে স্যার আজকে হাইকোর্টের পার করবে তিনি করবেন স্যার, আমি ভাবি তুমি যাবেন না। মুক্তার অর্থ হচ্ছে প্রতিনিধি, মূলত প্রতিনিধি। অ্যাডভোকেট ওয়ান টাইপ অফ প্রতিনিধি। তো অ্যাডভোকেট একসময় মুক্তারা যখন ছিলেন, অ্যাডভোকেটের আন্ডারে ওনারা কাজ করতে ব্যাপারটা এরকম। আচ্ছা, কয়ের ক মানে এখানে আছে হচ্ছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা আছে। এখানে সুন্দর কথা বলা আছে। 792 ধারায় নিয়োগকৃত অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেল বলা হবে। এবং এই কথা তো বলা নেই, সরি দুঃখিত, এটা পাবলিক প্রসিকিউটর। অ্যাটর্নি জেনারেল বলতে বোঝাবে এখানে অ্যাটর্নি জেনারেল, তার সাথে এডিশনাল অ্যাটর্নি জেনারেল, তার সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। এই সমস্ত অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ হিসাবে কাউন্ট করা হবে। দেখেন এখানে যে ইয়াটা নিয়ে আসছে, এটা কিন্তু ফর, প্রিপোজিশনটা কি ফর। এটার অর্থ কি? বাংলাদেশের জন্য অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের জন্য। এই অ্যাটর্নি জেনারেলকে, অ্যাটর্নি জেনারেল হচ্ছে যিনি বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কি করেন? মামলা পরিচালনা করেন। ঠিক আছে? কোথায়? সারা বাংলাদেশে যেখানে সেখানে তিনি করতে পারেন, যেখানে সেখানে করতে পারেন। ঠিক আছে? সাধারণত সুপ্রিম কোর্টের গুলাকে আমরা কি বলি? অ্যাটর্নি জেনারেল। আর আমাদের যে বারগুলাতে আছে তাদেরকে আমরা পিটি বা জিটি বলি। এই অ্যাটর্নি জেনারেলদেরকে কারা নিযুক্ত করেন? কে নিয়োগ দেন? সরকার। বলে দেওয়া আছে অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করবেন? সরকার। বিভিন্ন সময়ে সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করবে। ওকে, এটা সব বিশেষ ক্যাডার জি না, সবাই অ্যাডভোকেট। অ্যাডভোকেট জি, হাইকোর্টের সারা বাংলাদেশে সব কোটি জন। অ্যাটর্নি জেনারেল যারা, তারা সারা বাংলাদেশে, ইভেন দেশের প্রয়োজনে বাইরেও তারা বাংলাদেশের পক্ষে কি করতে পারে? মামলা পরিচালনা করতে পারে। শুরু হলো জাতিসংঘের আদালত। আচ্ছা, এরপরে হচ্ছে জামিনযোগ্য অপরাধ। খুব সুন্দর কথা এখানে বলা আছে। পরে দেখেন কি বলা আছে। ডিটেইলস means an offence shown as bailable in the second schedule or which is made bailable by any other law for the time বাংলাতে বললে কি আসবে? being in court. দেখানো যাবে সেটাই এই যে দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য, সরি কি হিসাবে বলছে? দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য হিসাবে যেগুলোকে দেখানো হবে সেগুলোই হচ্ছে জামিনযোগ্য। সুন্দর শুনে না? আচ্ছা, এগুলো বাদে যা আছে সব জামিনের অযোগ্য অপরাধ মানে এই যে জামিনযোগ্য অপরাধ বাদে যা আছে সেগুলো অযোগ্য অপরাধ। ঠিক আছে? ওখানে আইনের ওই শিডিউলটা বলে দেওয়া আছে যে এটা জামিনযোগ্য, এটা জামিন অযোগ্য। ঠিক আছে? বা জামিনযোগ্য নয়, এভাবে লেখা আছে। সিতে আছে চার্জ। এই চার্জ মানে হচ্ছে দোষ, কাউকে দোষ দেওয়া, কাউকে দোষী হিসাবে গণ্য করা। তো হচ্ছে একাধিক শিরোনামে দোষারোপ নিয়ে এখানে যে কথাটা বলা আছে, এক্ষেত্রে দোষারোপ গঠিত হয়, সেক্ষেত্রে তার যে কোনো শিরোনামের দোষারোপ বিবেচিত হবে। খুব জটিল কথা লিখছে, তার মানে বলছে যে কোনো অপরাধের জন্য কাউকে যদি দোষী বলা হয় সেটাকে দোষারোপ বলা হবে, চার্জ বলা হবে। তার ভিতরে চার্জ বলছে কেমন? আচ্ছা, এফ নম্বরে আছে হচ্ছে আমলযোগ্য, কগনিজেবল অ্যান্ড নন কগনিজেবল, তাই তো? কগনিজেবল অ্যান্ড নন কগনিজেবল অফেন্স, আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ। পড়েন একটু। বাংলা নেই সেটা যেটা বলা আছে দ্বিতীয়ত সুনির্দিষ্ট বা কার্যকর কোনো আইনের অধীনে কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে যেগুলো, এবং কোথায় বলা আছে? দ্বিতীয় তফসিলের 3 নম্বর কলামে। এই জন্য আমি এটা বুঝি নাই, লাগবে আরো লিখবে। 3 নম্বর কলামে এটা বলা আছে, যেটা কি
কোনটা আমলযোগ্য কোনটা আমল অযোগ্য, এবং বলে দিচ্ছি আমি যে গ্রেপ্তার ছাড়া যেগুলো অ্যারেস্ট করতে পারবে সেটা হচ্ছে আমল যোগ্য। কত ধারায় গ্রেপ্তার করতে পারে? কত ধারায় গ্রেপ্তার করতে পারে আপনাদের আমি পড়িয়েছি। কত ধারায়? এক্স্যাক্টলি, উইদাউট ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে 54 ধারায়। এই 54 ধারাতে বলা আছে কি আমলযোগ্য অপরাধগুলোর ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। ওকে, আচ্ছা, এটা ছাড়াও অন্য কোনো আইনে যদি কোনো অপরাধকে এই যে আমলযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়, বলা হয়, সেটাও আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। যেমন কোথায় আছে আমরা যদি বলি আমাদের বিভিন্ন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, এখানেও বলা আছে, যৌতুক নিরোধ এখানেও বলা আছে। তারপরে হচ্ছে যে আপনার আইসিটি অ্যাক্ট, যেটা আইসিটি অ্যাক্টেও বলা আছে বিভিন্ন ধরনের হ্যাকিং, তারপর পোর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট, ওখানেও বলা আছে যে কোনগুলা জামিনযোগ্য কোনগুলা জামিন অযোগ্য। তার মানে এই সিআরপিসি এই তার 3 নম্বর কলামকে তো ইনক্লুড করছে, সাথে সাথে অন্য আইনেও যদি কোনোটাকে আমলযোগ্য আমলযোগ্য বা আমল অযোগ্য বলে ঘোষণা করে সেটাকেও কাউন্ট করছে, সেটাকেও ইনক্লুড করছে। আচ্ছা, তারপরে বর্গীয় জ নাম্বার, তারপরে জি নাম্বার, তাই না? জি এইচ নাম্বার হচ্ছে কমপ্লেন্ট। কমপ্লেন্ট মানে হচ্ছে নালিশ। আমরা জানি কয়ভাবে আদালত ক্রিমিনাল মামলা করা যায়, কয়ভাবে ক্রিমিনাল মামলা করা যায়, কয়ভাবে? দুইভাবে। কি কি? একটা হচ্ছে জিআর মামলা, একটা আছে সিআর মামলা। জিআর মামলা কিভাবে? এটা হচ্ছে পুলিশের কাছে গিয়ে এজাহার দাখিলের মাধ্যমে, আর সিআর হচ্ছে কমপ্লেইন্ট রেজিস্টার। কমপ্লেইন্ট, এই কমপ্লেইন্ট মানে নালিশ। এই নালিশ তার মানে আদালতে কোনো পক্ষ, কোনো ফরিয়াদি যদি আদালতে এসে কোনো কিছুতে মামলা করে সেটা হচ্ছে কি কমপ্লেইন্ট। এখানে এই জিনিসটা বলা আছে কমপ্লেইন্ট। যে নালিশ বলতে ম্যাজিস্ট্রেট কর্তৃক চার্জশিট বড় না এজাহার বড় স্যার? চার্জশিট বড় না এজাহার বড়? ফৌজদারি মামলা চার্জশিট বড় না এজাহার বড়? দুটো আলাদা জিনিস। সাধারণত চার্জশিট বড় হয়, কেন বড় হয়? এজাহারে শুধু আপনার ঘটনা সম্পর্কে সংবাদ দেওয়া থাকে, শুধু সংবাদটা দেওয়া থাকে। আর চার্জশিটে সংবাদ সহ তদন্ত, সাক্ষীর নাম, ব্যক্তির নাম, অ্যান্সার ডিটেলস। আজ গত সপ্তাহে একটা উকিল আমাকে এই জিনিসটা শিকার করেছে, তাই দেখা যায় বেটা কত চার্জশিট বড় না এজাহার? নো বলে কি হয় আচ্ছা, কেন করি তো গায়ের মানে কি গোষ্ঠীকে ধরলে একশো। আচ্ছা, তাহলে নালিশ বলতে আমরা বুঝছি যে ম্যাজিস্ট্রেটের কাছে যদি কোনো ব্যক্তি নালিশ করে, সেটা হতে পারে লিখিত, হতে পারে মৌখিক, যে কোনো প্রকারে নালিশ দায়ের করা যায়, কমপ্লেন দায়ের করা যায়। ঠিক আছে, সেই জিনিসটাকে নালিশ বলছে। এবং পুলিশের কাছে বলছে, পুলিশের কাছে ব্যতীত, পুলিশের কাছে অভিযোগ ব্যতীত, শুধু ম্যাজিস্ট্রেটের কাছে এসে যদি কেউ লিখিত অথবা মৌখিকভাবে কোনো নালিশ করে সেটাকেই কমপ্লেন বা নালিশ বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্রিমিনাল কোর্ট, সেশন কোর্ট, দায়রা আদালত। দায়রা আদালত বলতে কি বোঝায়? দায়রা আদালত মানে যেখানে ফৌজদারি মানে ম্যাজিস্ট্রেট যে কাজগুলো করে দায়রা আদালত বলতে হচ্ছে যে ক্রিমিনালের সর্বোচ্চ আদালত, লয়ের পর্যায়ে সর্বোচ্চ আদালত। এবং এখানে একটা কথা ইনক্লুড করছে, দায়রা আদালত বলতে মহানগর দায়রাকেও অন্তর্ভুক্ত করবে। তার মানে এর আগেও আরও কিছু আছে, তার সাথে এই মহানগর যোগ হবে। আমাদের তো এই আইনের শুরু থেকেই মহানগর কোর্ট নাই, আছে মহানগর সেশন কোর্ট কিন্তু শুরু থেকেই নাই, এটা পরে এসছে। এজন্য বলছে এমনি যে দায়রা কোর্টগুলো আছে সেগুলো তো আছেই, এর সাথে মহানগর যেগুলো দায়রা হয়েছে সেগুলো মহানগর দায়রা কোর্ট, সেগুলোও দায়রা কোর্ট হিসেবে কাউন্ট হবে, ইনক্লুড হবে। হাইকোর্ট বিভাগ বলতে ফৌজদারি আপিল বা রিভিশনের জন্য হাইকোর্ট বিভাগ বোঝাবে। হাইকোর্ট বিভাগ মানে কি? সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সেটা কিসের জন্য প্রয়োজন? ফৌজদারি মামলা আপিল অথবা রিভিশনের জন্য যেই জায়গাটাকে বোঝায়, যেই কোর্টে যাওয়া হয় হাইকোর্ট, ওটাকেই বোঝাবে। অনুসন্ধান, এই যে অনুসন্ধানের তদন্ত, এই দুইটা আপনার ট আর ক দাগান। ইনকোয়ারি আর একটা হচ্ছে ইনভেস্টিগেশন। তদন্ত। কেআরআই একটা হচ্ছে ইনকোয়ারি, কেআরআই, ইউ না স্যার, ও আচ্ছা ইংরেজিতে, হ্যাঁ কেআরএল। ইনকোয়ারি অনুসন্ধান এবং
তদন্ত, ইনভেস্টিগেশন। তদন্ত। একটা হচ্ছে ইনকোয়ারি, ইনকোয়ারির বাংলা অনুসন্ধান, আর ইনভেস্টিগেশনের বাংলা হচ্ছে তদন্ত। তদন্ত। গল্প করছেন কেন? এটা ক্লাস শেষে গল্প করবেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছে। ইনকোয়ারি এবং ইনভেস্টিগেশন, যে জিনিসটা আদালত বা ম্যাজিস্ট্রেট করে থাকে, যে জিনিসটা আদালত বা দুইটাই তো আমরা বুঝতেছি খোঁজ খবর নেওয়া, তাই না? হ্যাঁ। এরকম যেটা আদালত বা ম্যাজিস্ট্রেট করবে সেটা হচ্ছে ইনকোয়ারি, অনুসন্ধান। ঠিক আছে, ইনকোয়ারি বা অনুসন্ধান যেটা কে করবে? আদালত করবে। বারবার বলতেছি, ভুল করলে কালকে মাথা ফাটাবো। ইনকোয়ারি তদন্ত। জি না, আমরা যেটা বুঝি ইনকোয়ারিও তদন্ত বুঝি, ইনভেস্টিগেশনও তদন্ত বুঝি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনকোয়ারি হচ্ছে অনুসন্ধান। অনুসন্ধান কে করে? আদালত। জাজ, ম্যাজিস্ট্রেট তারা কি করে? অনুসন্ধান করে। আর পুলিশ যেটা করে সেটা হচ্ছে তদন্ত করে। পুলিশ করে হচ্ছে ইনভেস্টিগেশন। তদন্ত, বুঝতে পেরেছি এবার। আর মনে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, প্যাচ লাগবে, বারবার খেয়াল করতে করতে এক সময় হবে। যেখানে আদালত কোনো ধরনের খোঁজ খবর নেয়, হ্যাঁ আমি মানে বোঝার সুবিধার্থে বললাম, আদালত বা জাজ অথবা ম্যাজিস্ট্রেট তারা যদি কোনো বিচারের সময়ে কোনো বিষয় সম্পর্কে খোঁজ খবর নেয়, তদারকি করে, সেই সমস্ত বিষয়কে কি বলা হয়? ইনকোয়ারি বা অনুসন্ধান। আর পুলিশ যদি করে থাকে কিছু, সেটাকে ইনভেস্টিগেশন বা তদন্ত। পুলিশ কি করে? ইনভেস্টিগেশন করে, আদালত করে অনুসন্ধান। একটি দুই কথা শেষ। স্যার অনেক সময় দেখা যায় যে কোর্টের অর্ডারে পুলিশ নিতে যায়, ওটি তদন্ত। ওটা তদন্ত, পুলিশ যেটা করছে সেটাই তদন্ত। কিন্তু কোর্টই তো অর্ডার দিচ্ছে, আদালতে তো দিচ্ছে। আদালত কি করবে? আদালত তদন্তের আদেশ দিবে, তদন্তের আদেশ দিবে, তদন্ত আদেশ দিবে। আবার আদালত ইনকোয়ারির আদেশ দিবে। কাকে দিবে? তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে, তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে। কিভাবে? প্রথম শ্রেণীর আদালত তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা তৃতীয় শ্রেণীর কোনো একজন ম্যাজিস্ট্রেটকে বললো এই বিষয়ে তুমি খোঁজ খবর নাও। সে যেটা রিপোর্ট জমা দিবে সেটা হচ্ছে অনুসন্ধানের রিপোর্ট। ঠিক আছে, অথবা সেই ম্যাজিস্ট্রেট নিজেও কোনো অনুসন্ধান পরিচালনা করতে পারে। এটা হচ্ছে অনুসন্ধান। স্যার আমার অনুসন্ধান যেটা হবে সেটা আদালতে মানে যে কোনো ব্যক্তি করবে অনুসন্ধানটা। অনুসন্ধানটা যে কোনো ব্যক্তি না, আদালত অথবা জাজ বা ম্যাজিস্ট্রেট, মানে আদালতের কর্তৃত্বাধীন কোনো জাজ বা ম্যাজিস্ট্রেট তিনি তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে ওই দায়িত্ব দিতে পারেন। ঠিক আছে, আর ইনভেস্টিগেশনটা কে করবে? পুলিশ অফিসার করবে। পাশাপাশি কোনো অন্য কোনো মানুষকে আদালত যদি আদেশ দেয় সেটাও তদন্ত হিসাবে কাউন্ট হবে। শুধুমাত্র পার্থক্যের জায়গাটা সবসময় অর্ডারটা কোর্টই দিবে। অর্ডার কে দিবে? কোর্টই দিবে। অর্ডার কোর্টই দিবে। কোর্ট যখন সে নিজে করবে বা কোনো ব্যক্তিকে কোনো হচ্ছে যে আদালত বা ম্যাজিস্ট্রেটকে করার অনুসন্ধান করার আদেশ দিবে, সেটাকে অনুসন্ধান বলবে। আর যখন কোনো পুলিশ অফিসার অথবা ভিন্ন অন্য কেউ, ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কেউ, জাজ ব্যতীত অন্য কেউ এরকম কাউকে যদি আদেশ দেয় সেটা হচ্ছে তদন্ত হবে। তার মানে শুধু আদালত, ম্যাজিস্ট্রেট এবং জাজ যেগুলো করবে সেটাই অনুসন্ধান। আদালত এবং ম্যাজিস্ট্রেট, জাজ তারা বাদে পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি যদি কিছু করে সেটা হবে তদন্ত। স্যার আরেকটা বলেন। স্যার যে আদালতের মানে ম্যাজিস্ট্রেটের মানে কোর্টের অনুসারে তো পুলিশ তদন্তে যাচ্ছে। তা পুলিশ এই তদন্ত দিল, ধরেন একটা বিরোধী পক্ষের আসামির পক্ষে একটা গেল, কিন্তু এটা সম্পূর্ণ ভুল দিছে। তা আমার আসামি পক্ষের উকিলকে এটা কোনো চ্যালেঞ্জ করতে পারবে না? না যাবে। পুলিশকে আদালত বলবে তদন্ত করার জন্য, পুলিশ রিপোর্ট দিবে, ওই রিপোর্ট গ্রহণ করা না করা আদালতের এখতিয়ার। চাইলে করতে পারে, না চাইলে না করতে পারে। আবার যদি ওই তদন্তটা যদি পুলিশ গ্রহণ করে, অন্য পক্ষ যার বিরুদ্ধে যাচ্ছে সেই পক্ষ নারাজি দিতে পারে। এই নারাজি গ্রহণ করা না করাও ম্যাজিস্ট্রেটের ব্যাপার। বেশিরভাগ পুলিশকে টাকা
পয়সা দিলে ওরা এটা ডিপেন্ডস। আরেকদিন একটা ইয়াতে নলডাঙ্গার একটা থানার কেস 3 বার তদন্তে গেছে একই থানা। একাধিক কতবার যাবে 3 পুলিশ 3 রকম তদন্ত দিয়েছে। আর ম্যাজিস্ট্রেট সামনে এসে এই কাজ হলো কেন, এই কাজ হলো পরে কিছুক্ষণ পর স্যার ভুল হয়ে গেছে স্যার। একই থানার আপনারা একই এলাকা একই জায়গায় থাকে 3 জন 3 রকম আসলো, তাহলে কোনটা আমি বিশ্বাস করবো? এটা ঝামেলা হয়। সবাই টাকা থাকে নিজে একটু তদন্ত করে ম্যাজিস্ট্রেট তদন্ত করে। ম্যাজিস্ট্রেটের তো অনেক কাজ আছে। সত্যি বেশি করতে হবে কি আছে ম্যাজিস্ট্রেটের যে কাজ যখন ম্যাজিস্ট্রেট হবেন তখন বুঝবেন যে সে এত কিছু করে আসলে করতে পারে না। পার হয়ে যায়। ও ভুলে যায় তো তাই তো তাকে অ্যাসোসিয়েট করার জন্যই তো পুলিশরা আছে। পুলিশরা তাকে অ্যাসোসিয়েট করার জন্য। এখন যার যার জায়গাতে তারা যদি মানে সব থাকতো সব না থাকে সেটা তো কিছু করার নাই। এখন কথা হচ্ছে ম্যাজিস্ট্রেট যে তদন্ত ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করলে যে সবসময় সত্যটা রিপোর্ট আর ব্যাপারটা সেটা নাও নিতে পারে। ম্যাজিস্ট্রেট কি সে কি মানুষ না? তাকে আরো তো একটা আমার টেবিলের নিচে থাকে দেখা যায় ম্যাজিস্ট্রেটের আর ট্রাইব্যুনালের স্যার এগুলো বলা যাবে না। পুলিশ তো এসে ঘুষ খেয়ে চলে যাবে। পুলিশ কাজ করবে। আচ্ছা এগুলো সবই আইনের বাইরের কথা, ঠিক আছে? বেআইনি কথা বলবো না আমরা, আইনে পড়তেছি আইনের কথা বলবো, আমাদের বেআইনি কথা আমরা বলবো না। বইয়ের মধ্যে থাকি, আবার প্র্যাকটিক্যাল যখন দরকার হয়। স্যার আমার লাইভ টেলিকাস্ট চলতেছে, এখন অন্য কথা বাদ দিই। আচ্ছা ব্যাপার না, মানে এগুলো আমাদের রাইটস আছে, আমরা যেহেতু পড়াশোনা করে স্যার আমাদের আলোচনাটা বিস্তার হতে হবে কোনো অসুবিধা নেই। আচ্ছা আমরা একটু টেনে যাই, নাহলে শেষ করতে পারবো না। স্যার এই সব কি দিবেন? স্যার এগুলো কি দরকার আছে স্যার আমাদের? ধারায় বলা হয়েছে অনুসন্ধান কত ধারায় বলা হয়েছে? হ্যাঁ, এরকম কোশ্চেন থাকে। স্যার এটা কি আমাদের দরকার আছে? চারের কে? হ্যাঁ চারের এগুলো দরকার আছে? ধরুন যে 4 ধারা অনুসন্ধান কত নম্বরে আছে, তাহলে কিভাবে এটা কত আসবে না? আসতে পারে যে 4 ধারার কত কোন উপধারায় অনুসন্ধানের সংজ্ঞা দেওয়া আছে। এটা তো একবার শেষ। সংবিধানের মধ্যে ভোট করে যাবে। বেশি নাই তো, অল্প কিছু আছে। কি পর্যন্ত আছে অল্প কিছু? স্যার এত পড়ে গিয়ে অনেক সময় করতে যে কোর্টে গেছে শুনুন এগুলা হচ্ছে যে পড়তে পড়তে একসময় দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে, একদিনে ক্লিয়ার হবে না। আজকে দেখবেন, দুদিন পরে আরেকবার দেখবেন যে আস্তে আস্তে ধরুন 54 ধারাটা হ্যাঁ একদিন বললাম আপনি বলে দিলেন। একদিন বলবেন আপনি মাথার মধ্যে আছে। ওইটাই আচ্ছা স্যার পড়লে যে সবকিছু মনে থাকবে এমন না। গতদিন কোর্টে গেছে, 2 পক্ষের উকিল কথাবার্তা শেষ, এই টাইমে ম্যাজিস্ট্রেটে ব্রেক দিল, মানে ও ভুলে গেছে, পরে বই থেকে আসে শাস্তিটা দিল স্যার। এরকম হচ্ছে শাস্তির ব্যাপারটা হচ্ছে যে পরে হিসাবে এটা নিয়ম, মানে প্র্যাকটিস এরকম হয় যে সাথে সাথে রায়টা দেয় না, যুক্তিতর্ক করে কিছু একটা সময় নেই, ওই দিনই দিতে পারে, একটু পরে দিতে পারে, অথবা অন্য কোনো ডেট দেয়। মানে বলে একটু কিছুক্ষণ পরে তো এটা হয়, এটা প্র্যাকটিস, এটা ভুলে গেছি ব্যাপারটা এরকম। আমি ভাবছি বই দেখে এরকম কিছু না। আচ্ছা অপরাধ, অপরাধ আমরা ক্রিমিনাল লেয়ার আছে। আচ্ছা তার মধ্যে ডতে আছে অআমলযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ। বুঝতে পারছি, এটা অপরাধ বোঝা গেছে, থানার ভারপ্রাপ্ত অফিসার বোঝা গেছে, পাবলিক প্রসিকিউটর বোঝা গেছে, এখন চরিত্রের পরের ধারা। পাবলিক প্রসিকিউটর এটা ইম্পর্টেন্ট, এভাবে আসবে। পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা দেওয়া আছে কততে, অথবা বলা আছে কত ধারা অনুসারে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়। 4 ধারা বোঝা 4 ধারা হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞা দেওয়া আছে। ওখানে 4এই বলা আছে 492 ধারার অধীনে কোনো ব্যক্তিকে, যে ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হবে, সেই ব্যক্তি পাবলিক প্রসিকিউটর হিসেবে গণ্য হবে। এরকম জি 492 ধারা। আচ্ছা মোটামুটি এগুলো পড়লেই হবে। পাবলিক প্রসিকিউটর তো এটা রাষ্ট্রপতির থেকে আসে না? হ্যাঁ রাষ্ট্রপতি করে না? পাবলিক প্রসিকিউটর নিয়োগ করে সরকার, যদি সরকার না করে থাকে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট, জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট করবে, ঠিক আছে? সরকার না করলে জেলা ম্যাজিস্ট্রেট। 492 একবার ঘুরে আসেন, 492 থেকে ঘুরে আসবো। ক্লিয়ার হয়ে যাবে। 492, 492, 363,
কি লেখা আছে? পাওয়ার টু অ্যাপয়েন্ট পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর নিয়োগের ক্ষমতা সরকার বা স্থানীয় এলাকায় সাধারণভাবে কোনো মামলায় কোনো নির্দিষ্ট শ্রেণীর মামলা নিমিত্তে পাবলিক প্রসিকিউটর নামক এক বা একাধিক অফিসার নিয়োগ করতে পারবে। কে পাবে? সরকার। সরকার। তারপরে দেখেন পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে বা যখন কোনো পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হননি তখন মামলা পরিচালনার জন্য কে? জেলা ম্যাজিস্ট্রেট। সরকার কর্তৃক এই সম্পূর্ণ এই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট যাকে নিয়োগ করবেন তিনি একজন পুলিশ অফিসার হবেন। ঠিক আছে? তার মানে একজন পুলিশ অফিসারও পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। কখন? যখন পাবলিক প্রসিকিউটর না থাকে, অনুপস্থিত। পুলিশ অফিসার ব্যতীত না, না না পুলিশ অফিসার ব্যতীত না, ওখানে র্যাঙ্কের কথা বলা হয়েছে। র্যাঙ্কটা ওই র্যাঙ্কটা ব্যতীত বলা হয়েছে। হ্যাঁ, ওর নিচে আর কেউ না, এরকম ইন্সপেক্টর সম্ভবত। নির্ধারিত পদের নিম্ন পদস্থ পুলিশ অফিসার ব্যতীত নির্ধারিত পদ, এখানে ইন্সপেক্টরকে নির্ধারিত পদ হিসাবে কাউন্ট করছে। তার নিচে কাউকে মানে সাব ইন্সপেক্টর বলি বা এএসআই বলি, এদের কাউকে নিয়োগ করতে পারবে না। ইন্সপেক্টর অথবা তার উপরের কাউকে এখানে নিয়োগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইগুলাই হচ্ছে আইনের সমস্যা। আইন একা একা পড়া যায় না, এই কারণে যে সামান্য জায়গায় প্যাচ লিখে আছে। ঠিক আছে? আর আমাদের আইনগুলো ব্রিটিশ টাইমে লেখা, এই আইনগুলো নেগেটিভ ওয়ার্ডে লেখা, নেগেটিভ মাধ্যমে লেখা। একটা জিনিস সহজে বলে দিতে পারে, এই ব্যক্তি হচ্ছে কি করতে পারবে? মামলা করতে পারবে। বলবে কি এই ব্যক্তি ছাড়া সকলে মামলা করতে পারবে। নেগেটিভ একটা থিম নিয়ে চলে আসবে। ভাষাটা অনেক জটিল করে দেয়। জটিল করে দেবে। কেন জটিল করা হয় বলেন তো? যাতে আপনি পড়ে না বুঝতে পারেন, যাতে অ্যাডভোকেটরা না হইতে পারে। এছাড়া এই বইটা কবে নিয়েছো? এতবার পড়ছি কিন্তু ক্লিয়ার না। কিছুই বুঝবেন না। বুঝলে তো আর আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। ইউটিউবে বলতেছে স্যার, ইউটিউবে দেখি কিন্তু ভাষা ক্লিয়ার করে না ওরা। ইউটিউবে যেটা হয়, ইউটিউবে অনেক আছে যেগুলা ভালো কোচিং করায় বা পড়ায়। ওরা কি করে? ওরা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে রিডিং পড়ে যায়, হয়তো সামান্য ব্যাখ্যা যে বলছি না যে আচ্ছা, ব্যাখ্যা দিলে উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। সামান্য ব্যাখ্যা তো দেখা যাচ্ছে আপনি যেই পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে পারবেন সেরকম কোশ্চেন তো ওদের করা যাচ্ছে না। আপনি কোশ্চেন করলে তো ওরা রেসপন্স করছে না, অ্যাজ এ রেজাল্ট ক্লিয়ারিফিকেশনটা হয় না। এই জন্য তো অনলাইন ভালো লাগে না, আর অফলাইন ভালো লাগে। তো এরকম এই জন্য আপনাদের কাছ থেকে কোশ্চেন আশা করি যে আপনারা কোনো জায়গায় যদি এরকম কনফিউশন থাকে কোশ্চেন করেন, তাহলে ক্লারিফাই হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমি কোশ্চেন করতেছি না, অন্য কেউ করতেছে, আমার পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও হয়। ব্যাচে পড়ার এটা একটা সুবিধা যে আরেকজন কোশ্চেন করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। বা আমি একটা জিনিস জানতাম, আরেকজন কোশ্চেন করলো, দেখা যায় যে সেটা ব্যতিক্রমও কিছু চলে আসতে পারে, আউটকামটা চলে আসতে পারে। আপনি আগে বলছিলেন অফলাইনে ক্লাস করবেন, অনলাইনে ক্লাস করবেন। আচ্ছা, মোটামুটি এটা হচ্ছে 4 ধারা আমাদের এত পর্যন্ত শেষ। 4 ধারা পড়বো না, এই জিনিসগুলো যেগুলো বললাম ওগুলো দাগাবেন এবং ওখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। 5 ধারাতে বলা আছে কি? 4 ধারাতে বলছে 4 পড়া লাগবে না, আবার তো পড়া লাগবে না, পরে যদি দরকার হয় তখন পড়া যাবে। এখানে কিছু টার্মিনোলজি দেওয়া আছে যে কাকে কি বলা হবে, এইরকম কিছু ব্যাপার। 4 কয়দিন কিন্তু জুডিশিয়ারি প্রশ্ন আসছিল, 14 জুডিশিয়ারি। আসুন আমাদের পড়াটা শুনুন। এখানে কি জিনিস আছে, ম্যাজিস্ট্রেট বলতে কি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি, না এই টার্মিনোলজির সাথে পরিচয় করে দিয়েছে। স্যার আমরা 6 এ চলে যাই স্যার। 6 পরে 6 আজকে পড়াবো না, পড়াবেন না না স্যার? না 6 একদিন লাগবে। 6 শেষ করতে প্রায় একদিন লেগে যাবে। কেন স্যার? সব 6 এর মেলা ডিসকাশন। পোস্টদারি দুজনে ম্যাজিস্ট্রেট 4টা ম্যাজিস্ট্রেট পড়ছে এটা। আপনি পড়ছেন, আপনার কাছে শোনা লাগবে, সবার কাছে শোনা লাগবে না। আমরা ক্লিয়ার হবে না, এটা পরের দিন পড়া যাবে। আচ্ছা, 5 ধারাতে যে ব্যাপারটা বলা আছে, 5-এর 1 নম্বর যেটাতে 1 নম্বর উপধারাতে বলা আছে যে দণ্ডবিধি সমস্ত অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার এবং সকল প্রকার কার্যবিধি বিধি ব্যবস্থা এই আইনের অধীন। কোন আইনের অধীন? যে আইনটা আমরা করতেছি সিআরপিসির অধীন হবে। ঠিক আছে? এটা কোথাকার? পেনাল কোডের যে কোনো বিচার। তারপরে বলছে দুই উপধারাতে বলছে অন্যান্য আইন অনুসারে অপরাধের বিচারের ক্ষেত্রে বলছে যতদূর, আমি সহজ ভাষায় বলছি, যতদূর পর্যন্ত পেনাল কোড
পেনাল কোড মানা যায়, সরি যতদূর পর্যন্ত সিআরপিসির বিধান মানা যায় ততদূর পর্যন্ত সিআরপিসি মানতে হবে। স্পেশাল প্রভিশনগুলো স্পেশাল আইন মানতে হবে, ঠিক আছে। যদি কোনো আইনে স্পেশালি কোনো কিছু তদন্তের কথা বলা থাকে, অনুসন্ধানের কথা বলা থাকে, সেই জিনিসগুলো সেই আইন অনুসারেই হবে, ঠিক আছে, সেই আইন অনুসারেই হবে। আর বাকি জেনারেল ক্ষেত্রগুলোতে যতদূর সম্ভব সিআরপিসি কার্যকর হবে, এই কথাটাই বলা আছে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আসে? না স্যার। তাহলে আমরা একবার সামারি করি। আমরা প্রথম পড়লাম এই আইনের ইন্ট্রোডাকশন সম্পর্কে। স্লাইড টেলিকাস্ট বন্ধ করে দিতে হবে। এই আইন কত সালে তৈরি?